নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য যে তোমাদের প্রথম অধ্যায়টা রয়েছে ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক, সেই অধ্যায় থেকে একটি 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তাই প্রথম অধ্যায় থেকে টেনিস কোর্টের শপথ 4 নম্বরের যে একটি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করব। দেখো, এই যে আলোচনাটা করছি এটা যদি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে একটু দেখো বা শোনো, তাহলে আশা করি তোমাদের এই টেনিস কোর্টের শপথ এই প্রশ্নটা সম্পর্কে পুরোটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে লিখে আসতে পারবে। দেখো, এটা যে শুধুমাত্র 4 নম্বরে আসবে এমন নয়, এটা 2 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে, 4 নম্বরেও আসার সম্ভাবনা প্রবল। তাই তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে কিন্তু একটু দেখে রাখো। আর প্রথমে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। টেনিস কোর্টের শপথ কি এটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। দেখো, প্রথমেই যেটা বলতে হয়, ফরাসি বিপ্লবের ইতিহাসে রাজতন্ত্রের বিরুদ্ধে তৃতীয় সম্প্রদায়ের প্রথম ঐক্যবদ্ধ প্রতিবাদ ছিল এই টেনিস কোর্টের শপথ। ফরাসি বিপ্লবের ইতিহাসে রাজতন্ত্রের বিরুদ্ধে, অর্থাৎ রাজা যেভাবে শাসন কার্য পরিচালনা করতেন তার বিরুদ্ধে প্রথম তৃতীয় সম্প্রদায়ের একটা ঐক্যবদ্ধ প্রতিবাদ। তৃতীয় সম্প্রদায় কারা ছিল? এখানে বুর্জোয়া। বুর্জোয়াদের মধ্যে কারা ছিল আমরা জানি, উকিল, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ সকলেই কিন্তু এই বুর্জোয়া সম্প্রদায়ের মধ্যে ছিল। আর এই বুর্জোয়া সম্প্রদায়কেই কিন্তু থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় বলা হতো। এই তৃতীয় সম্প্রদায়েরা প্রথম ঐক্যবদ্ধভাবে যে একটা প্রতিবাদ করেছিলেন সেটাই ছিল টেনিস কোর্টের শপথ। আর এই সম্প্রদায়ের প্রতিনিধিরা সকল সদস্যদের একই কক্ষে বসা এবং মাথাপিছু ভোটের দাবিতে সরব হন। তারা বলেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায় সকলেই একই কক্ষে বসবেন এবং সকলের মাথাপিছু যে ভোট রয়েছে সেই সকলের ভোট দিতে হবে। এক্ষেত্রে তারা সকলে সরব হন। রাজা তৃতীয় শ্রেণীর দাবি মানতে অস্বীকৃত হলে বা অস্বীকার করলে 17ই জুন, অর্থাৎ 1789 সালের 17ই জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতি নিজেদের সভাকেই জাতীয় সভা বলে ঘোষণা করে। রাজা তখন কি করে, যে তৃতীয় সম্প্রদায়রা যখন দেখে যে আর মানতে চাইছে না, অর্থাৎ বুর্জোয়া গোষ্ঠীরা রাজার এই মতামত, যে রাজা যে মতামত পোষণ করছেন সেটা বুর্জোয়া শ্রেণী বা তৃতীয় সম্প্রদায় মানতে চাইছে না, তখন তিনি 17ই জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতি নিজেদের সভাকেই জাতীয় সভা বা জেনারেল সভা বলে সে উল্লেখ করে দেন। এরপর পরবর্তীতে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য 1789 সালের 20 জুন নিজেদের নির্দিষ্ট কক্ষে একটি সভা আহ্বান করেন। এবার যখন তৃতীয় সম্প্রদায়ের মানুষরা দেখলেন, অর্থাৎ বুর্জোয়া গোষ্ঠীর সকলে দেখলেন যে রাজা এটা মানতে অস্বীকার করছেন তাদের এই দাবিটা, সেই জন্য তারা ঠিক করলেন যে তারা নিজেরাই একটা সভার আয়োজন করবেন। সেটা হলো 1789 সালের 20 জুন। কিন্তু সম্রাট 3 দিন ধরে ওই কক্ষটি বন্ধ রাখেন। ফলে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা আন্দোলনমুখী হয়ে ওঠে। এবার যে কক্ষে তারা সভার আয়োজন করবেন, এবার রাজা কি করেন, সেই কক্ষটা পুরোপুরি বন্ধ করে দেন। ফলে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা কি করবেন, তখন তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আন্দোলনের প্রতি তারা চরম একটা বিক্ষুব্ধ ক্ষোভ প্রকাশ করেন। আর তখন কি হয়, তখন ক্ষুব্ধ সদস্যরা মিরাব্বো এবং আবেসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে বেইলির সভাপতিত্বে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন। এবার দেখো, যখনই সাধারণ মানুষ, অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের নেতৃত্বে গর্জে ওঠা সাধারণ মানুষ যখন একত্রিত হয় এবং তারা মিরাব্বো এবং আবেসিয়াস এর নেতৃত্বে এবং সভাপতি বেইলি তার সভাপতিত্বে একটা শপথ গ্রহণ করেন। কোথায়? তাদের নিকটবর্তী টেনিস খেলার মাঠে। কি শপথ গ্রহণ করেন? যে ফ্রান্সের জন্য যতদিন না একটা সঠিকভাবে সংবিধান রচনা হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে রাজার বিরুদ্ধে এই সংগ্রাম বা কাজ চালিয়ে যাবেন। এই ঘটনাই কিন্তু টেনিস কোর্টের শপথ নামে পরিচিত।
তবে এই টেনিস কোর্টের শপথের গুরুত্ব ছিল বেশ গুরুত্বপূর্ণ। কেননা প্রথমেই বলি, প্রথমত এই ঘটনাটি ছিল প্রথম প্রত্যক্ষ রাজবিরোধিতার প্রমাণ। অর্থাৎ এর আগে পর্যন্ত সরাসরি রাজতন্ত্র বা রাজার বিরুদ্ধে কেউ কখনো বিরোধিতা করার সাহস পায়নি। এই টেনিস কোর্টের শপথের মাধ্যমেই কিন্তু প্রথম রাজার বিরুদ্ধে একটা রাজবিরোধিতা হয়। দ্বিতীয়ত কি হয়? দ্বিতীয়ত এই সময় যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধিরা তৃতীয় সম্প্রদায়ের সাথে যোগ দিলে গোটা পরিস্থিতি রাজার বিরুদ্ধে চলে যায়। দেখো, প্রথম দিকে ফরাসি বিপ্লবের পূর্বে কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখবে, রাজার খুব কাছের মানুষ ছিল কিন্তু যাজক এবং অভিজাতরা। কেননা রাজা কিছু, কিছু সময় কিন্তু উচ্চ অর্থের বিনিময়ে কিন্তু এই যাজক পদ বিক্রি করতেন, অভিজাত পদ বিক্রি করতেন। তাহলে বুঝতেই পারছো সেই রাজার যে কাছের লোক, এই টেনিস কোর্টের শপথের পরে কিন্তু এই যাজক এবং অভিজাতরাও কিন্তু থার্ড এস্টেট অর্থাৎ তৃতীয় সম্প্রদায় বুর্জোয়া শ্রেণী তাদের সাথে কিন্তু একত্রিত হয়। ফলে রাজা কিন্তু পুরোপুরি একা হয়ে যায় বা শূন্য হয়ে পড়ে। আর আরেকটা গুরুত্বপূর্ণ গুরুত্ব ছিল এই টেনিস কোর্টের শপথের, যেটা হলো এই সময় বুর্জোয়া বিপ্লবের উত্থান লক্ষ্য করা যায়। দেখো, প্রথমতই বলি যে থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায় ছিলই বুর্জোয়ারা। এবার বুর্জোয়ারা যখন একা ছিল, তারা একা থেকেই যখন এত বড় একটা কাজ সম্পাদনের জন্য চেষ্টা চালাচ্ছে বা ঐক্যবদ্ধ হচ্ছে, সাধারণ মানুষ, উকিল, শিক্ষক, আইনজীবী সকলে মিলে, ঠিক সেই সময় যখন অভিজাত এবং যাজকরাও তাদের সাথে একত্রিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু বুর্জোয়াদের একটা বিপ্লবের অভ্যুত্থান লক্ষ্য করা যাচ্ছে বা বিপ্লবের উত্থান কিন্তু একটা লক্ষণীয় ছিল। তাই কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে বলা যায় যে ফরাসি বিপ্লব কি বুর্জোয়া বিপ্লব বলা যায়? তোমার যুক্তি সহ একটু আলোচনা করো। তখন কিন্তু এই ঘটনাটা কিন্তু একটু বর্ণনা করতে হবে তোমাদের। আরেকটা বৈশিষ্ট্য ছিল গুরুত্বপূর্ণ, যে গুরুত্ব ছিল, যেটা হলো এই সময় থেকেই কিন্তু বিপ্লবের নিয়ন্ত্রণ কার্যত তৃতীয় শ্রেণীর অন্তর্গত অর্থাৎ বুর্জোয়াদের হাতে চলে যায়। অর্থাৎ এই যে টেনিস কোর্টের শপথ, যেটা তোমাদের সাথে আলোচনা করলাম, এই টেনিস কোর্টের শপথের গুরুত্বের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু এটাই, যে এই টেনিস কোর্টের শপথের প্রথম গুরুত্ব যেটা ছিল, এরাই প্রথম অর্থাৎ বুর্জোয়া বা তৃতীয় সম্প্রদায় প্রথম রাজবিরোধিতা করে এবং এদের সাথে কিন্তু যাজক এবং অভিজাতরা যুক্ত হয়ে যায় এবং বুর্জোয়া বিপ্লবের উত্থান ঘটে এবং এই সময় থেকেই কিন্তু সমস্ত ক্ষমতা, রাজা যে ধরনের ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন, অর্থাৎ দেশ শাসন থেকে শুরু করে প্রশাসন ব্যবস্থা থেকে শুরু করে সংবিধান রচনা থেকে শুরু করে সমস্ত কিছু যে রাজার হাতে ছিল, সম্পূর্ণ ক্ষমতা কিন্তু এই সময় থেকে বুর্জোয়া শ্রেণীর হাতে চলে আসে এবং বুর্জোয়ারাই কিন্তু এই সময়ের পর থেকে কিন্তু দেশ শাসন করতে শুরু করেন। এই জন্যই কিন্তু কিছু কিছু সময় বলা হয় ফ্রান্সের বা ফরাসি বিপ্লবকে কি বুর্জোয়া বিপ্লব বলা যায়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। আর তোমাদের আরো যে ধরনের ভিডিও দরকার বা কোনো বিষয় সম্পর্কে যদি আলোচনার প্রয়োজন হয়, অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও তোমাদেরকে করে দেওয়ার বা সেই ধরনের বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করার। আর আমি কিন্তু তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১ নাম্বারের প্রশ্ন আমি পিডিএফ সহ দিয়ে দেবো। ২ নাম্বার, ৪ নাম্বার এবং ৮ নম্বরের প্রশ্ন আমি কিন্তু আলোচনা করে দেবো। এছাড়াও তোমাদের কারো যদি মনে হয় আমরা পিডিএফ এর মাধ্যমে পড়াশোনা করতে চাই, তাহলে অবশ্যই তোমরা পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।